আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মাস্টার মিডিয়া টিভির সাপ্তাহিক আয়োজন পরিবর্তনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা রহমান। আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং ত্বকি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MH ত্বকি খান। চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন। পরিবর্তনের এই ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় যুব সমাজের লক্ষ্য পরিবর্তন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপরে কমেন্ট করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। সেই সাথে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আজকে আমাদের অনুষ্ঠানে যে অতিথি রয়েছে তার সাথে আমরা কথা বলবো। তো আমরা চলে যাচ্ছি মূল আলোচনা পর্বে। আমাদের স্টুডিওতে রয়েছেন MH ত্বকি খান। আমরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতেই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের মাস্টার মিডিয়াকে সময় দিয়েছেন, এই জন্য মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন যে আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় যুব সমাজের লক্ষ্য হচ্ছে পরিবর্তন। এই বিষয়ে আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, যদি আপনার অনুমতি। হ্যাঁ, অবশ্যই সুন্দর একটি বিষয় রয়েছে, যেহেতু প্রশ্ন করতে পারেন। যুব সমাজের পরিবর্তন আমাদের দেশের উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? সঞ্জিত, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আর মাস্টার মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজনে আমাকে ডাকার জন্য। আমি আসলে প্রশ্নটা শুনে খুশি হয়েছি যে যুব সমাজের পরিবর্তনে কি দেশের পরিবর্তন হবে কিনা। বিষয়টা আপনি যদি একটু ভাবেন, বা আমরা যদি ভাবি সহজভাবে, একটি দেশকে এগিয়ে নেওয়ার প্রথম সারিতে যাদের নামগুলো আসবে তারা কিন্তু যুবক, সবাই যুবক থাকে। দেন আমাদের দেশটা স্বাধীন হয়েছে যখন, তখনও কিন্তু যুবকদেরই ভূমিকা রয়েছিল। এক্স্যাক্টলি। আপনি এখন যদি বহির্বিশ্বের দিকে তাকান তাহলে যুক্তরাষ্ট্র রয়েছে, চীন রয়েছে, তাদের যে সাফল্যটা, এই সাফল্যর দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে দেখতে পাবো যে তারা কিন্তু বিশ্বব্যাপী তাদের সেই রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে ব্যবস্থাটা তারা কিন্তু ছড়িয়ে রয়েছে। এই ব্যবস্থাটা কিন্তু তাদের এখন থেকে 40 বছর পূর্বে ছিল না, টোটালি ছিল না। যেমন আমি যদি আপনাকে বলি যে বিবিসির একটা প্রতিবেদনে কিন্তু উঠে এসেছিল যে চীনের গবেষক ও অর্থনীতিবিদ ক্রিস লায়ন, তিনি কিন্তু বলেছিলেন যে আপনার চীন যখন কমিউনিটি পার্টি যখন চীনের নিয়ন্ত্রণ নিয়েছিল তখন কিন্তু চীন অনেক গরিব ছিল। দেন হচ্ছে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যে এমন একটা অবস্থায় তারা যাচ্ছিলেন যে প্রতিবেশী কোনো দেশের সাথে তাদের কোনো ভালো সম্পর্কই হচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরা আমাদের যুব সমাজকে কাজে লাগাবো, আমরা আমাদের নিজেদের দক্ষতাকে কাজে লাগাবো। তখন তারা নিজের বাসা বাড়িকে কিন্তু কাজের একটা ফ্যাক্টরি তৈরি করেছে। দেন সেখান থেকে তাদের শিক্ষার পাশাপাশি এই যে একটা মানে কাজের দক্ষতা, এটা নিয়ে কিন্তু তারা সামনে যখন এগিয়ে আসছে, তখন এখন থেকে আপনি দেখেন 40 বছর আগে তারা এই ধারাবাহিকতায় থাকার কারণে আজ কিন্তু সারা বিশ্বে তাদের ব্যাপক সুনাম এবং অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে। তো আমাদের দেশের বিষয়টা যদি আমি বলি যে আমাদের দেশে মানুষ কত পার্সেন্ট বেকার রয়েছে, এই যে বেকার যে বিষয়টা, এটার বিষয়ে যদি বলি, আমাদের বড় একটা গোষ্ঠী কিন্তু বেকার। এর মধ্যে বাংলাদেশে রয়েছে আপনার বেকারের যেই বিষয়টা, সেটা হচ্ছে 14.39% লোক কিন্তু এখানে বেকার রয়েছে। তো এদের মধ্যে কিন্তু আমি দেখি যে বড় একটা গোষ্ঠী, আপনি যদি প্রথম আলোর এই প্রতিবেদনকে আপনি ব্যাখ্যা করতে চান তাহলে জনসংখ্যা যদি আমি বোঝাতে চাই, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে 4,59,000, 4,59,000 কিন্তু এমন একটা সংখ্যা, তাদের কিন্তু বেকারত্ব রয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর একটা অনেক বড় অংশ এখনো বেকার। হ্যাঁ, এখনও বেকার রয়েছে, তবে এদের মধ্যে বেশি রয়েছে উচ্চশিক্ষিত, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সংখ্যা 10%, 14.59%-এর মধ্যে 10% রয়েছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারা কিন্তু বেকার।
তো সেই দিক থেকে আমি মনে করি যে আসলে চীন যেভাবে এগিয়ে এসেছে বা তারা তাদের যেভাবে তারা ডেভেলপ করছে নিজেদেরকে, সেক্ষেত্রে আমাদেরও এই দিকটাও ফোকাস দেওয়া উচিত যে আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের টেকনিক্যাল যে নলেজটা বা এই জ্ঞানটা আমাদের থাকা উচিত এখানে মনে করি। স্যার আমি একটু যোগ করতে চাচ্ছি, আপনি আমাদেরকে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যেটা বলছেন টেকনিক্যাল বা আমরা যেটাকে বলতে পারি যে কারিগরি যে শিক্ষা, সেই শিক্ষার উপরে আপনি গুরুত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে আসলে আমাদের যারা যুব সমাজ আছে তারা কিভাবে এটাকে হচ্ছে ডেভেলপ করতে পারে বা কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, রাইট। কারিগরি শিক্ষাটা আমাদের একটা বিষয় কি জানেন, আপনি কিন্তু অনেক কিছু জানি। আপনাকে যদি এখন জানার পরে আমি যদি বলি এক্সাম্পল, আমি বলেছি যে আপনি বাইক চালাবেন এভাবে, বাইক চালাবেন এইভাবে এইভাবে বাইকটা পিক আপ ধরবেন বা এটা করবেন দেন তারপর বাইক চালাবেন। আমি আপনাকে বলে দিলাম, আপনি মুখস্থ করে নিয়ে গেলেন। এটা যদি আপনাকে বলা হয় যে এবার আপনি বাইক রাইড করেন, আপনি কিন্তু পারবেন না। অবশ্যই। কারণ হচ্ছে আপনার মানে প্র্যাকটিক্যালি বিষয়টা আপনার জানা থাকতে হবে। এর পাশাপাশি যে বিষয়টা রয়েছে যে আপনি কম্পিউটার সম্পর্কে লিখেছেন, পড়েছেন, জেনেছেন, কিন্তু আপনি এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করেননি। তখন কিন্তু আপনি এটাকে যখন আপনাকে প্র্যাকটিক্যালি দেয়া হবে তখন কিন্তু আপনি এইটার বিষয়ে কোনো রকমই পারবেন না। যেমনিভাবে আমি মনে করি যে আমাদের যে বিজনেস রয়েছে সেক্ষেত্রে আমি যে ফেব্রিক্স, মনে করেন যে আপনি অনেক পড়াশোনা করেছেন, পড়াশোনা করার পর আপনি এক জায়গায় জবের জন্য যাবেন, একটা জব করবেন, সেক্ষেত্রে আপনাকে আমি আমার কোম্পানিতে নিচ্ছি বা নেয়ার জন্য আপনাকে আহ্বান করলাম। তো সেখানে আপনাকে যদি বলা হয় যে আপনি কোন কোন ফ্যাব্রিক্স সম্পর্কে আপনি ভালো জানেন, আপনি কিন্তু বলতে পারবেন না। এর কারণ আপনার পড়াশোনা রয়েছে কিন্তু পড়াশোনার বাহিরে কিন্তু প্র্যাকটিক্যাল যেই জ্ঞানটা সেটা কিন্তু নাই। তো আমি মনে করি অবশ্যই একটা ছেলেমেয়ের পড়াশোনার পাশাপাশি তাদের কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে। আর জ্ঞানটা অর্জন করার পর আপনি জবের জন্য বসে থাকতে পারবেন না। আপনার কিন্তু জবের জন্য বসে থাকা যাবে না, আপনার নিজে উদ্যোক্তা হতে হবে বা চেষ্টা করতে হবে। এই বিষয়টা তার কিন্তু মানে জরুরি। স্যার আপনি বলতে চাচ্ছেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত বাস্তবমুখী। সেই সাথে আমাদের শুধু চাকরি পাওয়ার অপেক্ষায় থাকলে হবে না, আমাদেরকে চাকরি দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। সেই সাথে নিজেকে উদ্যোক্তা বা হিসেবে আমাদের উদ্যোক্তা হতে হবে। এখন আপনি কি মনে করেন যে এক্ষেত্রে উদ্যোক্তা হওয়া অনেকটা সোজা? আসলে হ্যাঁ, আমি বলবো উদ্যোক্তা হওয়া সোজা বলতে সব কিছু এত সহজ নয়, কিন্তু সহজভাবে নিতে হয়। যেমনিভাবে ধরেন কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম সারির একটি টেলিভিশন, সময় টেলিভিশন একটি প্রতিবেদন অবশ্যই আপনি দেখেছেন হয়তোবা, হ্যাঁ, এটা খুবই viral। দিনাজপুরের একটি তারা সংবাদ পরিবেশন করেছেন। দিনাজপুরের দিনাজপুরের সেই ইনস্টিটিউট থেকে, কারিগরি ইনস্টিটিউট থেকে 3জন ছেলে কিন্তু বের হয়েছে। তারা ওখানকার শিক্ষার্থী, তারা 3জন বন্ধু মিলে তারা একটি টি স্টেশন দিয়েছিল। আর এটার নাম দিয়েছিল গ্র্যাজুয়েট চাওয়ালা স্টক। হ্যাঁ। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু সবার ভালো লেগেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের মধ্যে 3টা ছেলে ছিল, সবুজ, সজীব, রাজু। তো প্রথম আমি দেখেছি যে সময় টেলিভিশন যখন তাদেরকে জিজ্ঞেস করছিল, রাজু উত্তর দিয়েছিল যে আসলে আমাদের এখানে 3 বন্ধু মিলে আমরা এটা দিয়েছি, আমাদের এখান থেকে 400 কাপ চা কিন্তু রোজ বিক্রি হচ্ছে। তো আমি যদি আপনাকে ছোট্ট একটা হিসাব দিই, তারা বলেছে যে 15 থেকে 20 টাকা করে পার পিস কাপ চা বিক্রি করা হয়। সেখানে আমি দেখি যে তারা কিন্তু পড়াশোনার অবস্থায় কিন্তু এই কাজটা করতেছে। তো 10 টাকা করে যদি আপনি 400 কাপ চা ধরেন, তারা কিন্তু একটা ভাসমান দোকান নিয়ে শুরু করেছিল। জি, অবশ্যই। সেক্ষেত্রে মানে 10 টাকা করে যদি আপনি ধরেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে 400 কাপ চায়ের দাম 4000 টাকা চলে যাচ্ছে। 15 টাকা করে ধরলে আপনি পাবেন 6000 টাকা। তো আমি যদি গড়ে একটা হিসাব করি, তারা স্টুডেন্ট অবস্থায় প্রতিজন পাচ্ছে 2000 টাকা করে। দেন তাদের জন প্রতি মাসে দাঁড়াবে কত? 60,000 টাকা। আপনি এবার একটু চিন্তা করেন যে আসলে এই ছেলেগুলো এখনও পড়াশোনা করতেছে, তাদের পড়াশোনা শেষ হচ্ছে না, এই অবস্থায় কিন্তু তারা নিজেরা ডেভেলপ হচ্ছে। আর নিজেদের যে আর্থিক অবস্থাটা এটা বাড়ছে, দেন দেশেরও কিন্তু একটা উন্নয়ন হচ্ছে বা দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে আমি যদি মনে করি যে আপনি টেকনিক্যাল বিষয়টা নিয়ে বা আপনার হচ্ছে পড়াশোনার পাশাপাশি যদি আপনি জবের অপেক্ষায় না থেকে, যেমন সরকারি জব বেসরকারি জবের অপেক্ষায় না থেকে আপনি যদি নিজে কিছু একটা করার চেষ্টা করেন, আমি মনে করি এটা যুবকদের জন্য ভালো হবে। তার মানে সুপ্রিয় দর্শক, আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে আমাদেরকে
আমাদের যুব সমাজকে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা হলে হবে না, তার সাথে কাজ করতে হবে বাস্তবমুখী। কবে চাকরি হবে, কবে চাকরি পাবো তার চিন্তা না করে সবাই যদি এক একজন উদ্যোক্তা হওয়া যায়, তবে আমাদের রাইট। দেশের উন্নয়ন হবে। স্যার, আমরা অনুষ্ঠানের আপনার সর্বশেষে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা শেষ করতে করতে মোটামুটি 26-27 বছর বয়স হয়ে যায়। এক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটিগুলোর সেশন জট অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যে পেরিয়ে বয়সের পরে আসলে, চাকরিটা হ্যাঁ, পাওয়া, বয়সের পরে চাকরির একটা ব্যাপার থাকে। যে সময়টা যেটা কত দূর হবে বা বাংলাদেশের জন্য সরকারি চাকরির জন্য আমরা ধরা হচ্ছে 30 বছর, বেসরকারিতে 32 32 বছর। বছর, right. কিন্তু একটা ছাত্র বা একটা শিক্ষার্থী যারা পড়াশোনা শেষ করে তারপরে উনি যখন আবার চাকরির জন্য চেষ্টা করেন, তখন তাকে আবারও পড়াশোনা করতে হচ্ছে, সেক্ষেত্রে সে কিছুটা পিছিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়? এতক্ষণ আমরা যুব সমাজের কি করণীয় সেগুলো নিয়ে কথা বলছিলাম, আমাদের কি করণীয় আছে, আমরা আসলে কি করতে পারি? আপনি সুন্দর কথা বলেছেন যে আসলে আমি পড়াশোনা করেছি, শিখেছি, এই বিষয়ে শেখার পর আমি একটা জব করব, জবের অপেক্ষায় থাকতে থাকতে তো আমার বয়স চলে যাচ্ছে। দেন এই বিষয়গুলোর সমস্যা কীভাবে সমাধান? আমি আপনাকে যদি বলি যে আপনি যেমন সাধারণভাবে আমাদের বয়সটা কোথায় যাচ্ছে, আমরা যদি নার্সারি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এসএসসি পর্যন্ত যাই, সেখানে 11 বছর আমাদের যাচ্ছে। দেন 11 বছর পর আমার হচ্ছে ইন্টার কমপ্লিট করতে আরও 2 বছর। দেন ইন্টারের পর আমি যদি অনার্স করি বা ডিগ্রি করি 4 বছর, দেন তারপর যদি মাস্টার্স করি 1 বছর, টোটালি আমার দাঁড়িয়েছে 18 বছরে। তো 18 বছর যদি এখানে দাঁড়ায়, তারপরও হচ্ছে আমাদের আরও 2-3 বছর সময় আমাদের এটার সাথে যোগ করতে হয়। তা আমার বয়স দাঁড়িয়েছে 21 বছর। 21 বছর যদি আমাদের পড়াশোনায় চলে যায়, দেন হচ্ছে আমি 7 বছর বয়স থেকে যদি একটা স্টুডেন্ট পড়াশোনা শুরু করে, তার বয়স দাঁড়াবে 28 বছর। তো এখান থেকে আপনি যে সুন্দর একটা কথা বলছেন যে এরপরে আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করব, ভাইবা দেবো, সেখানে আমাদের পড়াশোনা করতে হয়, সময় যাচ্ছে, অনেক কিছুই। আসলে এরপরে কি একটা মানুষকে চলা যায় কি না, বা এভাবেই কি একটা মানুষ জবের কি করণীয়, জবের অপেক্ষা থাকে কিনা? আসলে দেখেন, বিশ্ব যে একটা বিশ্বের যে একটা মানুষের আয়ের উপর গড় বা বয়স, মানুষ কত বছর বেঁচে থাকে, এর উপর একটা বিশ্ব সংস্থা, স্বাস্থ্য সংস্থার যে একটা জরিপ ছিল, তাদের জরিপে এমনটাই এসেছে যে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু আপনার গড়ে 74 বছর 3 মাস গড়ে বেঁচে থাকে, বা গড়ে তাদের বয়স থাকে বেঁচে থাকার। আর শুধু যদি বাংলাদেশের জন্য ধরেন তাহলে 64 বছর 3 মাস। সেক্ষেত্রে আমার যদি পড়াশোনায় 30 বছর চলে যায়, তারপর যদি আমি জবের কথা বলি, এটা কিন্তু হয় না। তাহলে আমাদের কি করণীয় উচিত? আমাদের উচিত যে আসলে এটাকে মানে জবের অপেক্ষায়, সরকারি বেসরকারি জবের অপেক্ষায় না থেকে নিজে কিছু করা, নিজেকে কিছু করা, নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। আমি মনে করি এই জায়গাটা, এই দিকটা ফোকাস দেওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের আজকে সম্মানিত অতিথি জনাব ত্বকি খান আপনাদেরকে হচ্ছে শেষে কিছু বলবেন। জনাব ত্বকি খান, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলেন। আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে কথাটা আমি মেসেজটা দিতে চাচ্ছি, যে আসলে আমাদের যুব সমাজকে এগিয়ে নেওয়া মানে দেশকে এগিয়ে নেওয়া। যুব সমাজ এগিয়ে যাবে মানে দেশ এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের জবের পাশাপাশি আমাদের প্রথমত পড়াশোনার পাশাপাশি আমাদের যে দরকার, যে বিষয়টা আমাদের টেকনিক্যাল যে নলেজটা, সেটা দরকার। আর এটা হয়ে গেলে আমরা চাইবো যে আমরা অপেক্ষায় না থাকি, জবের জন্য বসে না থাকি, নিজেই কিছু করি, নিজেকে উদ্যোক্তা হিসাবে তৈরি করি। তখন আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের মধ্যে পরিবর্তন আসবে, আমরা পরিবর্তন হব, দেশ পরিবর্তন হবে। সব কিছু মিলে আমরা একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা দেশ পাবো। ধন্যবাদ ত্বকি খান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীতে পরিবর্তনের সাপ্তাহিক আরও কোনো আয়োজনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।